বন্ধুরা, উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে পূজা আবিরের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল। 24 ঘন্টা না যাওয়া অবধি এখনো কিছু বলা সম্ভব নয়। পূজা আবিরকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন ডক্টরস। এদিকে মহারাজ অপারেশন থিয়েটারের বাহিরে দাঁড়িয়ে দু হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছে। মহারাজ বলে, ভগবান তুমি পূজা আবিরকে সুস্থ করে দাও, ওদেরকে ফিরিয়ে দাও। তখনই পুলিশ অফিসার মহারাজের কাছে এসে বলেন, আপনি কোনো চিন্তা করবেন না ঋগ্বেদ, ওদের কিচ্ছু হবে না, কারণ ওরা কারো কোনো ক্ষতি করেনি। মহারাজ বলে, ক্ষতি করেছে স্যার, ওরা নিজেরা নিজেদের ক্ষতি করেছে, ওরা ইচ্ছে করে নিজেদের বিপদ ডেকে এনেছে। অফিসার বলেন, ঋগ্বেদ তাহলে আপনি কি বলতে চাইছেন? এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, বরং এটা ওদেরকে মার্ডার করার কোনো প্ল্যান ছিল। মহারাজ বলে, আমি নিশ্চিত ওদেরকে কেউ ইচ্ছে করে মারতে চেয়েছে। অফিসার তখন তদন্ত করতে বেরিয়ে যান। মহারাজ মনে মনে সোমনাথের কথা ভাবে। এদিকে পূর্ণিমা ঠাকুর ঘরে পুজোর সময় ঠাকুরের গলায় মালা পরাতে গেলে মালা হাত থেকে পড়ে যায়। শুধু তাই নয়, রীতিমতো মালা খুলে যায়, এমনকি ঠাকুরের প্রদীপও নিভে যায়। বিপদের আশঙ্কায় পূর্ণিমার মন অস্থির হয়ে ওঠে। পূর্ণিমা প্রার্থনা করে, ভগবান তুমি সব সংকট দূর করো, সব বিপদ থেকে বাঁচাও। সুবিনয় বলে, বাড়িটাকেই তো সংকটের আঁতুড়ঘর বানিয়ে রেখেছো, আর কত বিপদ থেকে বাঁচাবে? পূর্ণিমা বলে, তো তুমি এই মালাটা কোত্থেকে কিনেছো আগে তাই বলো তো? দুইবার বাঁধলাম তবু খুলে গেল। ওই বাচার মেয়েটাও তো মালা গাঁথে, কই খোলে না তো। সুবিনয় বলে, আমার পূজা মায়ের হাতে জাদু আছে। তখনই ঠাকুর ঘরের সামনে আসে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলে, মা আমি মালা পরিয়ে দেব। এই বলে মালা ধরতে চাইলেই পূর্ণিমা বলে, এই দূরে থাকো তুমি, বাসি জামা কাপড়ে ও মালা পরাতে এসেছি, কোনো সাংসারিক জ্ঞানই দেখছি তোমার নেই। সুবিনয় বলে, তাহলে স্বীকার করলে পূর্ণিমা, আমার পূজা মা সব কাজে পারদর্শী, অন্তত এই 2 নম্বরের চাইতে আমার পূজা মা একটু বেশি। প্রিয়াঙ্কা বলে, বাবা। সুবিনয় বলে, এই তুমি চুপ করো তো, ওইসব আমার চেনা আছে। এই বলে সুবিনয় মালা পরাতেই যাবে, তখনই ঠাকুর ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় সোমনাথ। সোমনাথ ভীষণ নার্ভাস, রীতিমতো ঘামছে। প্রিয়াঙ্কা বলে, সোনা। এ বলে সোমের গায়ে হাত দিতেই সোম বলে, দূরে থাকো, আমাকে বিরক্ত করো না, আমাকে একা থাকতে দাও। সোমনাথ এসে ধপ করে ঠাকুরের সামনে বসে পড়ে, 2 হাত জোর করে প্রার্থনা করে। পূর্ণিমা বলে, কি হয়েছে বাবা, এতটা রেগে আছিস কেন? পূর্ণিমা সুবিনয়কে বলে, তুমি মালাটা সোমের হাতে দাও তো, সোম মালা পরাবে। সুবিনয় বলে, কেন সোম কেন মালা পরাবে? মালাটা তো শিবও পরাতে পারে। এমন একটা ভাব করো যেন ও তোমার একাই সন্তান, আর মহারাজ শিব এরা বানের জলে ভেসে এসেছে। প্রথম সন্তানের প্রতি তোমার অতিরিক্ত অন্ধ স্নেহ। পূর্ণিমা বলে, হ্যাঁ আমি আমার প্রথম সন্তানকে ওদের চাইতে একটু বেশি ভালোবাসি, তাতে কি হয়েছে? সুবিনয় বলে, মালা পরানোর আগে ওকে বলো হাতটা ধুয়ে আসতে। মনের নোংরা তো আর পরিষ্কার করা সম্ভব নয়, যা হাতটা ধুয়ে আয়, অন্তত হাতের নোংরাটা পরিষ্কার করে আয়। পূর্ণিমা বলে, এমন একটা ভাব করছো যেন ও কাউকে খুন করে এসেছে। সুবিনয় সোমকে বলে, কি রে শুনলি তোর মা কি বললো? তোর গর্ভধারিণী বললো তুই নাকি কাউকে খুন করে এসেছিস, আসলেই কি তাই নাকি? সোমনাথ তখন বেশ ঘাবড়ে যায়। সোমনাথ ওখান থেকে উঠে সরে দাঁড়ায়। সোমনাথ আরো বেশি নার্ভাস হয়ে যায়। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, সোনা তোমাকে দেখে তো মনে হচ্ছে সত্যি সত্যিই তুমি কাউকে খুন করে এসেছো। সোমনাথ তখন নিজের মনকে শান্ত করতে চেষ্টা করে। সোমনাথ মনে মনে ভাবে, না না, আমাকে এখন নার্ভাস হলে চলবে না, আমাকে শান্ত থাকতে হবে, নইলে বাড়িতে সবাই সন্দেহ করবে। যে করেই হোক কখনোই এই সত্যিটাকে সামনে আসতে দেওয়া যাবে না। আমি পূজা আবিরকে সরিয়েছি, আর সেই সাথে বিক্রম মার্ডার কেসটাও সারা জীবনের জন্য ধামাচাপা দিয়েছি, আর কখনোই এই কেস সামনে আসবে না। এদিকে দেখানো হয় মহারাজ জয়ন্তকে ফোন করে বলে আবিরের বাড়িতে জানাতে। তখনই মহারাজের পিছনে এসে দাঁড়ায় চিয়া। চিয়া মনে মনে ভাবতে থাকে, হিম্যানকে এমন নার্ভাস লাগছে কেন? মনে হচ্ছে কোনো কারণে বেশ অস্থির হয়ে আছে। তখনই ডক্টর এসে মহারাজকে বলে, আবিরের অবস্থা ভালো নয়, আবিরের জন্য ব্লাড প্রয়োজন, আর এই ব্লাড সহজে পাওয়া যায় না। চিয়ার ব্লাড গ্রুপের সাথে আবিরের ব্লাড গ্রুপ মিলে যায়। চিয়া মহারাজকে বলে, আমারও সেম ব্লাড গ্রুপ। মহারাজ তখন খুশি হয়ে যায়। মহারাজ চিয়াকে ধন্যবাদ জানায়। চিয়া বলে, আমাকে ধন্যবাদ কেন জানাচ্ছেন? আমি তো আর বলিনি আমি ব্লাড দেব। শুনে মহারাজ চিয়ার সামনে 2 হাত জোর করে বলে, আমার স্ত্রী আর তার বন্ধু আবির অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদের অবস্থা খুব খারাপ, তুমি যদি ব্লাড দাও তাহলে আবিরকে আমরা বাঁচাতে পারবো। চিয়া ব্লাড দিতে রাজি হয়ে যায়, তবে চিয়ার একটি শর্ত আছে। মহারাজ বলে, কি শর্ত? চিয়া বলে, সেটা আমি পরে জানাবো। এদিকে সোমনাথ খাবার খাচ্ছে, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। বারবার শুধু পূজা আবিরের অ্যাক্সিডেন্টের দৃশ্যই সোমের চোখের সামনে ভেসে আসছে। প্রিয়াঙ্কা মনে মনে ভাবে, সত্যি কি সোনা কোনো
খুন করে এসেছে নাকি? খাবার টেবিলে পূজা মহারাজের প্রসঙ্গ ওঠে। সোমনাথ চিৎকার করে বলে, সবসময় পূজা মহারাজ ওদের কথা কেন বলতে হবে? যারা এখানে নেই তাদের চিন্তা মন থেকে মুছে ফেলো না কেন? সোমনাথের চিৎকার শুনে সকলে অবাক হয়ে যায়। সোমনাথ কেন হঠাৎ এই কথা বলল আর কেনই এমন চিৎকার করলো? তখনই মহারাজের কল আসে। সোমনাথ আরো ঘাবড়ে যায়। পূর্ণিমা বলে, ওই তো শয়তানের নাম নিয়েছে, অমনি শয়তান হাজির। শুভনয় বলে, তুমি চুপ করো তো। প্রিয়াঙ্কা বলে, সোনা তুমি ফোনটা রিসিভ করছো না কেন? সোমনাথ তখন ভয়ে ভয়ে মহারাজের কল রিসিভ করে, আর তারপরেই মহারাজ বুঝতে চেষ্টা করে সোমনাথই এই অ্যাক্সিডেন্ট করিয়েছে কিনা। সোমনাথ মহারাজের সাথে কথা বলতে ঘামতে থাকে। মহারাজ বলে, কি রে, ঘামছিস নাকি? সোমনাথ বলে, তুই কি অন্তর্যামী? মহারাজ বলে, যদি জন্ম থেকে অন্তর্যামী হতাম তাহলে তোকে। সোমনাথ বলে, তাহলে কি করতিস? মহারাজ বলে, বুঝে নে। সোমনাথ বলে, কি করতিস? তুই কি আমাকে খুন করতিস? এই বলে সোমনাথে চিৎকার করে ওঠে, আর সকলে খাবার টেবিল ছেড়ে দাঁড়িয়ে যায়। মহারাজ বলে, ইস, সেই তুই চিৎকার করেই ফেললি। পারলি না তো নিজেকে সামলাতে? এইবার তোর জন্মধাত্রী মা যে তোকে জিজ্ঞাসা করবে তুই কেন এই কথা বললি, তখন তুই কি বলবি? সেই মুহূর্তেই প্রিয়াঙ্কা এসে সোমের হাত থেকে ফোন নিয়ে বলে, হ্যাঁ রে মহারাজ, তুই এমন সোমনাথকে বিরক্ত করছিস কেন? মহারাজ বলে, পূজা আবির অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে পূর্ণিমা বলে, কি, পূজা আবির অ্যাক্সিডেন্ট করেছে? সুবিনয় বলে, কোন হসপিটাল? শোনো না। মহারাজ বলে, হসপিটালের লোকেশন দাদার ফোনে পাঠিয়ে দিয়েছি। এই বলে মহারাজ ফোন রেখে দেয়। মহারাজ মনে মনে ভাবতে থাকে, তুই হসপিটালে আয় দাদা, তোর আবভাব দেখে আমি বুঝতে পারবো এর সাথে তুই জড়িত কিনা। আর যদি জড়িত হোস তবে আজই তোর শেষ দিন। তো বন্ধুরা, কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।